সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বাড়ছে মানুষের। বাসে ডাকাতি, শ্লীলতাহানি, সর্বশেষ রাজধানীর বনশ্রী এলাকায় গুলি করে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মানুষ এখন রাজপথে। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপও স্বস্তি দিতে পারছে না নাগরিকদের। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার সুযোগ আছে। আসলে প্রকৃত অবস্থা কি? জুলাই অভ্যুত্থানে মনোবল ভেঙে পড়া পুলিশ বাহিনী ও একই সময়ে সমালোচিত র্যাব দিয়ে পরিস্থিতি উন্নয়নের সম্ভাবনায় বা কতটুকু? জনমনের নিরাপত্তাহীনতা দূর করতে করণীয় কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় জননিরাপত্তা ও দাবির মিছিল। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এবং মনিরা শারমিন, দপ্তর সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি, বললেন তারেক রহমান। শুক্রবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাইকে অংশ নেওয়ার আহ্বান। দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধানের। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ। এবং ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। জয়শঙ্করের বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন আসার তথ্য নেই। শিরোনাম দেখছিলেন, আমরা প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে মনিরা শারমিন, আপনার কাছে আসতে চাই। আপনাদের দল ঘোষিত হতে যাচ্ছে আগামী শুক্রবার এবং আপনারা খুব ব্যস্ততার সাথে সময় পার করছেন। একই সাথে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। নতুন দল, নির্বাচন, রাজনীতি, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ করেই এক ধরনের অবনতির জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে দিনে দুপুরে যে ছিনতাই, একই সাথে হচ্ছে বিভিন্ন জায়গায় আগেও ঘটেছে, এখনও ঘটছে ধর্ষণের ঘটনা, নারীদের শ্লীলতাহানির ঘটনা, এবং পাশাপাশি হচ্ছে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আজকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। সার্বিক দিক থেকে একই সাথে আমরা দেখেছি 2 শতাধিকের বেশি দাবি দাওয়া নিয়ে সারা দেশে বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করেছেন এবং করছেন। এই যে এতগুলো চাপ নিয়ে এই সরকার কাজ করছে, এই চাপের কারণে কি আসলে জননিরাপত্তার দিকে দৃষ্টি দিতে তাদের একটু সমস্যা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই এত চাপ, এটার তো আসলে একটা কারণ আছে। কারণ হচ্ছে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের প্রতি তো আসলে মানুষের অনেক প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষেরও যেমন প্রত্যাশা আছে, ঠিক সেরকম মানে সরকার যে আসলে আলাদিনের চেরাগ নিয়ে যে হুট করে সবকিছু ঠিক করে দিতে পারবে, এটাও আসলে আশা করা ঠিক না। তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে আরেকটু প্রোঅ্যাক্টিভনেস দেখানো উচিত ছিল। কারণ প্রত্যেকটা ব্যাপারেই আপনি সেটা যদি বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন কথায় বিভিন্ন সময় আমরা অনেক ক্ষেত্রে দেখি একটু ইনডিফারেন্ট একটা উদাসীনতা একটু দেখি, যে না এরকম তো আগেও হয়েছে। দেখেন, আপনি একটা দায়িত্বশীল পদে থেকে এটা তো আসলে বলতে পারেন না যে এরকম তো আগেও হয়েছে বা এই ধরনের ঘটনা আগেও ঘটতো, কিন্তু এটা এখন আরও কমেছে। যখন একটা ঘটনা এরকম ঘটছে, যেমন ডাকাতির ঘটনা, এবং সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখছি কি ভয়ঙ্কর অবস্থা, রক্তপাত এবং যে ধর্ষণের ঘটনা ঘটছে, এগুলো তো আসলে খুব নর্মালাইজ বা জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই। আমার ধারণা যে এই জায়গাতে সরকারের পক্ষ থেকে আরও অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করার সুযোগ আছে। এবং দেখেন, এই আন্দোলনের কথাগুলো বলছেন যে এই 5 আগস্টের পর থেকে আমরা দেখছি প্রায় 2 শতাধিক এরকম বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করছে। আন্দোলন দেখেন, অন্যান্য দেশে তো আসলে আন্দোলন হয়, এবং আমরা দেখেছি যে ওয়েস্টার্ন যে দেশগুলো, সেগুলোতে কিন্তু একেবারে আপনার প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও আন্দোলন হয়। আন্দোলন হবে,
মানুষ মানুষের কথা জানাবে, এইটার জন্যই তো আসলে 5 আগস্ট হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমরা কথা বলতে পারছি। এখানে এসেও আমি আজকে যে কথা বলছি, এখানে অনেক কথা হয়তো আমরা 5 আগস্টের আগে আপনিও প্রশ্ন করতে পারতেন না, আমিও উত্তর দিতে পারতাম না। সেখানে কথা বলবে, এটাও স্বাভাবিক, এবং সরকারকে সেই চাপটা নিতে হবে, এবং চাপটা থাকবে তো, স্বাভাবিকভাবে থাকবে। সেটা বরং আমি মনে করি গত 15 বছর সেই চাপটা ছিল না, এবং এই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে কিনা। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই চাপটা নিতে হবে, এবং তাদের এই ক্ষেত্রে আরো প্রোঅ্যাক্টিভ ভূমিকা আসলে আশা করি আমরা। প্রোঅ্যাক্টিভ ভূমিকা বলতে একটু যদি পরিষ্কার করতেন, কি ধরনের ভূমিকা রাখলে আসলে এই চাপটা তারা ভালোভাবে মানে সমাধান করতে পারবে, কিংবা এই চাপ থেকে উত্তরণ ঘটাতে পারবে, এবং নাগরিকদের মনে যে শঙ্কা, সেই শঙ্কা কাটানোর সুযোগ তৈরি হবে? দেখেন, এটা আসলে শুধুমাত্র যে সরকারের ব্যাপার সেটাও আমি বলবো না, অনেক ক্ষেত্রে পরিস্থিতিকেও আমি এখানে একটু দোষ দিব। সেটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, 5 আগস্টের আগে পুলিশের ভূমিকা, এবং এখন এসে জনমনেও কিন্তু আসলে পুলিশের উপরে সেই ধরনের একটা আস্থা তৈরি হয়নি, এবং পুলিশও যে আসলে খুবই মানে অ্যাক্টিভলি কাজ করবে সেই ধরনের সাহসও তাদের মধ্যে নাই। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জায়গাতে আসলে পুলিশে যারা আছেন এবং সরকারের ক্ষেত্রেও আসলে এই একটা ব্রিজ হিসেবে কাজ করা, যে আসলে জনমনেও যে ওই ব্যাপারটা আসা, যে পুলিশের প্রতি আস্থা রাখা। দেখেন এটা কিভাবে আসবে, 5 আগস্টের পরে আমরা দেখেছি একটা বড় ধরনের রদবদল, ট্রান্সফার। তো বাইরে যারা মানে ঢাকার বাইরে থেকে অনেক পুলিশ সদস্য তারা হচ্ছে ঢাকায় এসছে। তো সুতরাং আমি অনেক ক্ষেত্রেই যখন বিভিন্ন জায়গায় আমার কথা বলার সুযোগ হয়েছে, আমি যখন বলেছি, প্রত্যেকেই ওনারা বলেন যে আমরা তো নতুন ঢাকাতে। তো ঢাকাতে আসলে যেই ধরনের কর্মকাণ্ডগুলো হয়, এবং যে গোষ্ঠীগুলো আপনি দেখে থাকবেন যে পুলিশের সোর্স যারা, তারা কিন্তু অপরাধীদের মধ্যেই সোর্স থাকে, মানে ডাবল এজেন্টের কাজ করে। এক্স্যাক্টলি ডাবল এজেন্টের কাজ করে। তো তাদেরও কিন্তু ওরকম একটা লিঙ্কেজ থাকে, যে আসলে পুলিশ কিন্তু চাইলে একটা কোথাও একটা ছিনতাই হলে তারা কিন্তু 1 ঘন্টার মধ্যে এটা খোঁজ বের করে ফেলতে পারে তাদের সোর্সের মাধ্যমে। কিন্তু এখন যেহেতু সেই রদবদলটা হয়েছে, সেখানে যারা নতুন এসেছেন তাদেরও একটা খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় একটা চ্যালেঞ্জ তারা ফেস করছেন কিনা, এটাও একটা প্রশ্ন হতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আসলে সব মানে সরকারের দিক থেকেও আসলে আরেকটু এইখানেই প্রোঅ্যাক্টিভনেসের কথা বলেছি, যে আসলে আরও কিভাবে করলে এই জায়গাটা আর একটু সুন্দর করা যায়। এই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের যদি একটু ডিপলি চিন্তা করে কাজ করেন, এবং সাথে সাথে আমাদের সাধারণ জনগণেরও আসলে এই জায়গাটাতে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। দেখেন, 5 আগস্টের পরপরই আমরা কিন্তু এরকম ডাকাতির ঘটনা, এরকম ছিনতাইয়ের ঘটনা এর আগেও দেখেছি। তখনকার মতো এখনও জনগণ কিন্তু রাস্তায় নেমে এসছে। তাদের নিরাপত্তা বিধান যখন একটা রাষ্ট্র করতে পারে নাই, গত 53 বছরে আমরা আসলে যে স্বাধীন দেশের কথা বলি, আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু রাষ্ট্র কিন্তু পাইনি। একটা রাষ্ট্র তার জনগণকে নিরাপত্তা দেবে, কিন্তু আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আলাপে আসবো। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আজই রাজশাহীতে আমাদের আইন উপদেষ্টা তিনি বলেছেন যে চুরি ডাকাতির ঘটনা বেড়েছে, জনগণের মধ্যে উৎকণ্ঠা আছে, এবং তার বক্তব্য হচ্ছে পতিত ফ্যাসিস্ট লোকদের কাছে প্রচুর টাকা ও বদনমতলব রয়েছে, তারাই পরিস্থিতি খারাপ করছে। তো সরকারের জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসার পর আপনার কি মনে হয় যে ঘটনার বাস্তবতাটাও সেরকমই, নাকি এর সাথে আসলে অন্য কোনো কিছু কাজ করছেন? ধন্যবাদ। এইটা আমি দুই দিকেই বলতে পারবো, এবং উনি যেটা বলেছেন একেবারে ভুল বলেননি, সম্পূর্ণ সঠিকও বলেননি। তবে ওনার স্টেটমেন্টে বলা যেতে পারে যে হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। এখন কেন ভালো না? আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় সামাল দেয় তো পুলিশেরই কাজ এটা। জি। এখন 5ই আগস্টের আগেও যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল তা কিন্তু না, কিন্তু একটা ভীতি কাজ করতো পুলিশের প্রতি। আর 5ই আগস্টের পরে আমরা এখন বলতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এটার দায় কি পুলিশকে দিব না সরকারকে দিব? পুলিশকে যদি দিতে চাই তাহলে কি এইভাবে বলতে পারি কিনা যে পুলিশ এই সরকার সফল হোক সেটা চায় না, বা সরকারকে যদি দিতে চাই তাহলে কি এইটা বলতে পারি যে সরকার পুলিশকে কনফিডেন্সে নিতে পারছে না? অন্যদিকে এই 17 বছরে পুলিশের যে রিক্রুটমেন্ট হয়েছে, এই রিক্রুটমেন্টে যারা ফ্যাসিবাদের দোসর ছিল, যারা রাজনৈতিক কর্মীদেরকে গুলি করেছে,
থানায় নিয়ে গুলি করেছে, অত্যাচার করেছে, তারা কোথায়, তাদের কি অবস্থা? আর মুনিরা যেটা বললেন যে এখন হয়তোবা অনেক কিছু করার জন্য আমাদের সাহস নাই, মোরালটা ভেঙে গেছে, সেটা কি ওই কারণেই যে আগে অন্যায় করেছে এখন অনুতপ্ত? তাহলে স্বীকার করুক। আর কথার প্রসঙ্গে কথা নিয়ে আসি, সেটা হচ্ছে যে রিফর্মের কথা যখন আমরা বলি, বিশেষ করে দুর্নীতির রিফর্ম, তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সবার আগে দুর্নীতির রিফর্মটা পুলিশের মধ্যে থেকে করা উচিত। কেন বললাম, ভেঙে বলতে চাই না, শুধু এতটুকু বলে দেই, আমরা তো বাংলাদেশের নাগরিক, চাঁদের দেশ থেকে আসি নাই, আমরা তো চন্দ্রগ্রহের থেকে আসি নাই, বাংলাদেশের নাগরিক। সো সেই আঙ্গিকে আমি বলতে চাই যে দুর্নীতির দমনটা পুলিশের মধ্যে থেকে হওয়া উচিত। এই যে ব্যবসায়ীদের লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ করেন, হ্যান করেন, ত্যান করেন, আমার মনে হয় এই নজরটা পুলিশদের মধ্যে দেওয়া উচিত। তাহলে পুলিশদের মোরাল কম্পাসটাও হাই হবে, দুর্নীতি দমনটাও কমবে, এবং আপনার যে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা, সেটাও আমার মনে হয় অনেকটা সামলাতে মানে সামাল দেওয়া যাবে। এবং সরকারের যেই জায়গাটা, সরকারকেও পুলিশ চিন্তা করবে যে না, আমি এখান থেকে ডান বাম করতে পারবো না, করলেও সাবধানে করতে হবে। আর সরকারও যদি একটু কথায় কথায় যদি পুলিশকে দোষ না দিয়ে অ্যাকচুয়ালি আসল ব্যক্তিদেরকে চিহ্নিত করে, রদবদল করে কোনো লাভ হবে না, রদবদল ভাই সারা জীবনই হয়েছে, ওএসডি মোএসডি ট্রান্সফার সবসময় হয়েছে, চিহ্নিত করে বের করে দিতে হবে, এরা জীবনে যেন কোনোদিন চাকরি না করতে পারে। তো সেটাও তো করা হয়েছে, আরও করতে হবে এবং চিহ্নিতভাবে, কিন্তু শুধু করার জন্য করার হলে হবে না, একদম প্রমাণসহ সুষ্ঠুভাবে বিচারের মাধ্যমে সেটা করতে হবে। এবং এটা একদিন দুই দিনের কাজ না, এটা প্রক্রিয়াগত কাজ, এটা করতে হবে এবং এইসব জায়গাতেই আসলে আমাদেরকে একমত হইতে হবে। আপনি যেহেতু আইনজীবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমাদের সবার কাছেই, অনেকের কাছে একটা বিষয় নিয়ে একটা শঙ্কা কাজ করে যে 5ই আগস্টের পর কেন এত বড় বড় দাগী আসামি কিংবা সন্ত্রাসীরা ছাড়া পেয়ে গেল, এবং তারা কিন্তু আইনি প্রক্রিয়ায় জামিন নিয়েই ছাড়া পেয়েছে, কেউ কিন্তু এমন না যে তাকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে যে আইন এখন সঠিকভাবে কাজ করতে পারছে এই জন্য তারা জামিন পেয়ে যাচ্ছে, নাকি এর পেছনে আসলে কোনো সংঘবদ্ধ চক্র কিংবা অন্য কেউ কাজ করছে? আইন যে আগে ঠিক মতো কাজ করে নাই সেটার প্রমাণ হচ্ছে আমাদের প্রাক্তন চিফ জাস্টিস সিনহা সাহেব। আর এখন আইনজীবী হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, অতীতের চাইতে বর্তমানে আদালত অনেক সুষ্ঠুভাবে চলছে। আইনজীবী হিসাবে বলতে পারি সরকারের তরফ থেকে ওইরকম কোনো প্রেশার নেই। তবে হ্যাঁ, রিসেন্টলি একটা কথা উঠেছিল যে জামিন যেন তেনভাবে দিবেন না। অ্যাটর্নি জেনারেল সাহেব একটা বলেছে যে শুধু আদালতই জামিন দিতে পারে না, আরও অনেক সার্কামস্ট্যান্সেসের অনেক কিছু কনসিডার করে নিয়ে জামিন দিতে হয়, এবং এটা আমরা সবাই জানি। এটা যে আমরা অ্যাটর্নি জেনারেল যে আজকে বলেছে আজকে জানলাম তা না, এটা আমরা যারা ছাত্র তারাও জানি, আজকে যারা আইনজীবী তারাও জানেন, পুরো নবীন প্রবীণ সব আইনজীবী জানেন, জজ সাহেবরাও জানেন। তো সেই আঙ্গিকেই জামিনটা দেওয়া উচিত। এবং যতগুলি জামিন হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার জানা মতে কোনো জামিনই মানে আপনাকে কি বলবো, আনরিজনেবলি উইথহেল্ড করা হয়নি। যেটা জামিন দেওয়ার মতো ছিল সেটাই জামিন দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক আসামি ছিল যে যা না সাজা তার চেয়ে বেশি পেরিয়ে জামিনে জেলে ছিল কিন্তু বের হতে পারেনি, তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এর মধ্যে কিছু আসামি ছিল যে যাদেরকে আপনার জামিন যোগ্য, অলরেডি হয়তো দেখা গেছে 10 বছরের সাজা 8 বছর হয়ে গেছে, জামিনে জেলের ভিতরেই ছিল, জামিন চাচ্ছিল পাচ্ছিল না। বিচার শেষ হয়নি, বিচার শেষ হয়নি। বিচার শেষ হতে হতে এমন হবে, মানে অনেক হিসাব আছে, বিচার শেষ হয়নি 8 বছর ধরে জেল জামিনে আছে, কিন্তু তার ধরেন তার শাস্তি যদি হয় সাজাই হবে 10 বছর, অ্যান্ড বিচার শেষ হতে যদি লাগে 20 বছর, সেটাও আরেকটা ব্যাপার। এটা নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, তারপরে অ্যাপিলেট ডিভিশন যাবে। এরকম অনেক কিছু লিগ্যাল কমপ্লিকেশনস আছে। সেই জায়গার থেকে নিয়ে যতগুলি জামিন দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেখানে এখানে কোনোটাই সরকারের প্রেশার নেই এবং সুষ্ঠু মতোই জামিন দেওয়া হয়েছে, উইদাউট এনি ইনফ্লুয়েন্স অ্যান্ড উইদাউট এনি আনডিউ প্রেশার। আমার এখন তার দ্বিতীয় প্রশ্নটি যেটি, সেটা হচ্ছে এই যে যাদের জামিন দেওয়া হলো তাদের মধ্যে অনেক শীর্ষ সন্ত্রাসী ছিল, এবং তারা বের হয়ে 7 বছর 8 বছর 10 বছর জেল খেটে বের হয়ে যাওয়ার পরও তাদের নাম ভাঙিয়ে এখন বিভিন্ন জায়গায় অপরাধ সংঘটিত হচ্ছে। তাদের তো কোনো পরিবর্তন হয় নাই। তো এই পরিবর্তন যদি না হয়ে থাকে গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, তাহলে তাদেরকে আসলে শায়েস্তা করার কায়দাটা কি? আসলে দেখেন, জেলখানা তো আসলে রিহ্যাবিলিটেশন সেন্টার না, যদিও হওয়া উচিত আমাদের ওয়েস্টার্ন দেশের কান্ট্রিদের মতো, কিন্তু আমাদের যে জেলখানাটা সেরকম না। এখন পরিবর্তন হয়নি এবং তারা যদি সেভাবে কন্টিনিউ করে এবং তাদেরকে যদি সেই একই অপরাধে বা ওই অপরাধের ইয়েতে দাগি আসামি সে তাদেরকে যদি ধরা হয়,
তাহলে ভবিষ্যতে তার প্রমাণ হলে তাদের সাজা আরও বেড়ে যাবে আইনি প্রক্রিয়ায়। সো পরিবর্তন না হলে আবার জেলে যেতে হবে, এটাই তো শেষ এবং কথা। সেটি কি আসলে করা যাচ্ছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী সেটা এই যে অপরাধ হবে, তদন্ত হবে, ধরবে, অ্যারেস্ট করবে, আবার তারা হয়তো বা জামিন চাবে, এটাই তো একটা আইনি প্রক্রিয়া। এর মধ্যে আবার সরকার পক্ষ রাষ্ট্রপক্ষ বিরোধিতা করবে, তার পিসিপিআর দেখবে, সব কিছু দেখেই এই প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে। এখানে আপনি আসলে তাড়াহুড়া করে কিছু করতে পারবেন না, অস্থিরতার মাধ্যমে আপনি কিছু করতে পারবেন না, এই প্রসেসটাকে আপনাকে ফলো করতেই হবে। মনিরা শারমিন, আপনার কাছে আমি একটু আসতে চাই। আপনারা আজকে যে ছাত্রদের মুভমেন্টে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে, এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকে সন্ধ্যার পর থেকে অবস্থা দেখবেন কি হয়, এবং তিনি ইতিবাচক অর্থে বলেছেন যে অবস্থা ভালো হয়ে যাবে। পুলিশের জন্য মোটরসাইকেল কেনা হচ্ছে, দ্রুততম সময় আসামিদেরকে ধরার জন্য 3টি স্পেশাল টিম কাজ করবে বলা হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে 2000 আইন ও সালিশ কেন্দ্রের একটি রিপোর্ট বলছে 2020 সাল থেকে 2024 সালের শেষ নাগাদ পর্যন্ত 1022টি সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে, এটা রিপোর্টেড, এবং রিপোর্টের বাইরেও অনেক ধর্ষণ হয়েছে, যেটা কিনা বলা হয় যে প্রতি 3টি ধর্ষণের ঘটনার একটির মামলা হয় না, এবং প্রতি 9 ঘন্টা আরেকটি রিপোর্ট বলছে অন্তত একজন নারীকে ধর্ষণ করা হয়, এরকম একটি তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। প্রশ্ন হচ্ছে, এই যে ধর্ষণ যারা করে থাকে, আমরা দেখতে পাই অনেক ধর্ষণকারীই হচ্ছেন যারা কিনা নিয়মিত আসামি না, যারা কিনা আসলে অপরাধপ্রবণ না, কিন্তু তারা ধর্ষণের মামলায় কিংবা ধর্ষণকারী হিসেবে সাব্যস্ত হচ্ছেন। এই বিষয় বন্ধ করার জন্য কি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের কোনো দায় আসলে আছে কিনা? উম, দেখেন, প্রথমত মানে এই ধরনের ঘটনা, ধর্ষণের মতো ঘটনা আহ, বন্ধ করার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। সেটা আপনি অপরাধী ক্যাটাগরাইজ না করে আমার মনে হয় যে অপরাধটাকে আসলে গুরুত্ব দেওয়া দরকার। এখানে হচ্ছে যখন বাংলাদেশে গত 15 বছর বিচারের যে অবস্থা, যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেটাতে কিন্তু মানে মানুষের আস্থা নাই, একদমই নাই। মানুষের দেখেন, এই যে পুলিশের উপরে মানুষের আস্থা নাই কেন? কারণ এই পুলিশই সেই পুলিশ যার কাছে একজন যে বিচার চাই, মানে মামলা করতে গেছে, সে মামলা নেয়নি। এটা আমরা 5 আগস্টের পরেও তো দেখেছি। কারণ এবং পুলিশ, দেখা গেছে যে পুলিশ যাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছে তাদের সহ বসে বসে চা খাচ্ছে। কিন্তু এখন তো আমরা এরকমও দেখছি যে পুলিশ আসামিকে ধরে আনার পর, ঢাকাতেই ঘটেছে, ঢাকার মধ্যেই আসামিকে ধরে আনার পর থানা ঘেরাও দিয়ে সেই আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের এসআইকে শারীরিকভাবে নির্যাতিত করা হচ্ছে। তাহলে পুলিশের মনোবলটা আসলে তো দুই পক্ষ থেকেই ভাঙা হচ্ছে কিনা? সেটাই আসলে ওই বিষয়টা হচ্ছে যে যে আসামি, এখন তার পক্ষের মানে এটা তো বুঝতে হবে, মানে একটা পুলিশের বলেন বা সরকারের বলেন, এই জায়গাটা বুঝতে হবে যে অপরাধী। এখন সে যদি কোনো জায়গা থেকে কারো পৃষ্ঠপোষকতায়, দেখেন প্রত্যেকেরই তো, যে অপরাধী তার পক্ষেও কিছু মানুষ থাকবে, যে আসলে বিচার চাইতে এসছে তার পক্ষেও মানুষ আছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের ওই ডিস্টিংশনটা করতে হবে যে একটা হচ্ছে ইম্পার্শিয়াল জায়গা থেকে, যে সরকার বা রাষ্ট্র এবং পুলিশ আসলে মানে কোন জায়গা থেকে কাজ করবে, একটা নিউট্রাল জায়গা থেকে অবভিয়াসলি কাজ করতে হবে, এবং পুলিশ কাজ করবে জনগণের জন্য। জনগণ যেই সেবাটা পেতে চায় সেই সেবাটা তাকে দিতে হবে, এবং তার যে অধিকারটা তাকে সেটা ফিরিয়ে দিতে হবে। এখানে আসলে যদি মানে পুলিশ মানে এটা যেরকম পুলিশ এবং সরকারের কথা বলছি, যে এটা সেই পুলিশই যে হচ্ছে এই ধর্ষণের মামলা নিচ্ছে না, তো সেই জায়গা থেকে আপনি এটা মানে ধর্ষণের মানে এই ধরনের ঘটনাগুলো আসলে গুরুত্ব দেওয়া দরকার, অপরাধগুলো গুরুত্ব দেওয়া দরকার, এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা গত 15 বছরে হয় নাই, এবং এই ধরনের ঘটনা আরো বাড়বে যখন এইটার কোনো শাস্তি হবে না। একটা দুইটা যদি শাস্তি দৃষ্টান্তমূলকভাবে এটা করা যায়, তাহলে আসলে এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে। সেটা আসলে অপরাধী মানে বিশেষে না আর কি। এজাজ ভাই, মনিরা যেটা বললেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের একজন আইনজীবী, তিনি তার কাছে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করার পর তিনি বলেছিলেন যে ধর্ষণের ঘটনায় যখন নাকি মৃত্যুদণ্ডের বিধানটা যুক্ত করা হয়েছে, তখন থেকে তুলনামূলকভাবে ধর্ষণ মামলার রায় প্রকাশে দেরি হচ্ছে, কিংবা অনেক ক্ষেত্রে আসলে আসামি সাজাটা পাচ্ছে না, কারণ এটা সর্বোচ্চ শাস্তি। তো সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে আসলে হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন দিতে হবে। এই বিষয়টির মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি তো একটা বিধান করা হয়েছে, কিন্তু শাস্তি প্রয়োগ কি করা যাচ্ছে, নাকি এটা কি আসলে কতটা বাস্তব? রায় হলে শাস্তি প্রয়োগ করতেই হবে। এখন ফাঁসির ব্যাপার যেটা, এটা সবসময়ই ছিল, অনেক চিন্তা ভাবনা করে একটা মানুষকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে ইট হ্যাজ টু বি বিয়ন্ড রিজনেবল ডাউট। সো
জাস্ট ধর্ষণ কেউ ক্লেম করলো, সত্যি হয়তো বা ধর্ষণ হয়েছে, কিন্তু আদালতের কাছে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হতে হবে। আবার একই সঙ্গে পক্ষান্তরে আপনি অন্য জায়গায় আপনি দেখতে পারবেন যে আমাদের দেশে যেভাবে ম্যানিপুলেশন হয়, রিপোর্ট চেঞ্জ হয়, সেটাই দুর্নীতির দ্বারা। আবার একই সাথে মনে করেন যে আপনার যেভাবে ফলস নারী নির্যাতনের জি। মামলা হয়, এই সব কিছুর আঙ্গিকেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এখন জাস্ট একজন বলে বসলো, বললেই হলো সেটাও না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে স্পেশালি এই ফৌজদারি অপরাধ বিচার করা খুব কষ্ট, বিশেষ করে এই দুর্নীতিগ্রস্ত দেশে। এখানে রিপোর্টের ঠিক নাই, ইনভেস্টিগেশনের ঠিক নাই, যে কোনো সময় আপনি ম্যানিপুলেট করতে পারেন। একটা জজ সাহেবের জন্য যে আসলে এটা কত কষ্টসাধ্য, কোন এভিডেন্সটা পুলিশের কোন কথাটা আসলে সত্য হিসাবে নেবে। মানে 5ই আগস্টের আগে পুলিশ বলতেছে এক কথা, 5ই আগস্টের পরে বলতেছে পুলিশ আরেক কথা। হ্যাঁ, একই লোক, এখন আদালত জজ সাহেব কোন কথার উপরে নেবে? তো বিচার করা এখানে সত্যিই খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। এর মধ্যেও আমাদেরকে একটা সিস্টেম বের করে নিয়ে আসতে হবে, আমাদের নিজেদেরকে চেঞ্জ হতে হবে, আমাদের প্রসেস ঠিক রাখতে হবে, এবং দুর্নীতি যেন বিশেষ করে আপনার এই বিচারালয়ে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে যেই সব জিনিসগুলি অন্তর্নিহিত যুক্ত, এইসব জায়গাতে যেন দুর্নীতি না হয়। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ, বিচার এবং এই আপনার তদন্ত, যার সঙ্গে আছে পুলিশ। তো এই দুই জায়গাটাতে আমাদেরকে আসলেই দেখতে হবে যে নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা এটা থেকে দুর্নীতি মুক্ত করতে পারি, না হলে বিচার পাওয়াটা সত্যি একটু দুষ্কর হয়ে দাঁড়ায় আমাদের এই জানিস ভাই, দুর্নীতি। দুর্নীতির পাশাপাশি কি আমাদের যেই দেশের অপরাধী যারা আছেন তাদের কাছে আইনের যে মহানুভবতা, অর্থাৎ একটা বিচারক তিনি সর্বোচ্চ একদম নিশ্চিত না হলে কাউকে মৃত্যুদণ্ড দিবেন না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো কি আসলে বাধা হয় কিনা, এবং দ্বিতীয়ত এটাকে অপরাধীদেরকে কোনোভাবে উৎসাহিত করে কিনা? আসলে আইনের কোনো মহাভবনতা নাই, ওটা পুলিশের আছে বা যারা তদন্ত করছে তাদের আছে। এই যে মুনিরা একটু আগে যে কথা বললেন না, যে থানা ঘেরাও করে ফেলছে, ওরা কিছু করতে পারছে না, কিভাবে করবে বলেন? 5ই আগস্টের আগে তো ওরাই ওদেরকে স্যার বলতো, এখন ওদেরকে না বলে আরেকজনকে স্যার বলতেছে। সবই তো ওনাদের পরিচিত। কি করবে? মোরাল কম্পাসটা যাবে কোন দিকে? যদি পেশাদারিত্বের সাথে কাজটা করতেন, ট্রান্সফারকে ভয় না পাইতেন। আছে এরকম 2-4 জন 10 জন 20 জন আছে। আরে ভাই, আমি যদি বিচার করতে বসি, আমাকে রিট বেঞ্চ দিল না ডেথ রেফারেন্স দিল, এতে কি আসে যায় ভাই? আমি তো বসছি বিচার করার জন্য। তো পুলিশ গেছে অপরাধীদের ধরার জন্য, তদন্ত করার জন্য। তাহলে চিটাগাং পড়ে দিল না তাকে সেই বান্দরবন দিল, তাতে কি আসে যায়? সে তো অপরাধ দূর করবে, কিন্তু মনোভাব তুলে যে আমার তো চিটাগাং যেতে হবে, আমার তো বান্দরবন যেতে হবে, আমাকে তো অমুক জায়গায় যেতে হবে, বান্দরবন গেলে তো আমার হবে না। তো এই জিনিসগুলি যতদিন মাথায় থাকবে, বান্দরবন গেলেও হয় অনেক সময়, আমার জানা আছে যে এদিক ওদিক নাই, পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে বান্দরবন, ওইখান থেকে গাছ কেটে ঢাকায় নিয়ে এসে বাড়ি করে ফেলছে। হ্যাঁ, সো এইগুলার থেকে আমাদের এই একটা সিস্টেম প্রসেস এবং আমাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি না, দৃষ্টান্তমূলক একটা প্রসেস, একটা সিস্টেম তৈরি করতে হবে, যেই সিস্টেমটা ভাঙলে দৃষ্টান্তমূলক শাস্তি অটোমেটিক্যালি হবে, তাহলেই দেখবেন যে সব সোজা হয়ে গেছে। জি, মানে ধন্যবাদ ইজাজ ভাই আপনাকে। মুনির, আপনার কাছে আবার আসতে চাই। আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে নাগরিকদের একটা সম্পৃক্ততা থাকা গুরুত্বপূর্ণ, এবং নাগরিকদের সম্পৃক্ততার কথা কিন্তু আমরা পুলিশের কাছে 5ই আগস্টের আগেও শুনেছি, পরেও শুনছি। পুলিশ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের যারা নাকি সচিবালয়ের দায়িত্বে আছে তারাও কিন্তু বলছেন যে জনগণকে সম্পৃক্ত হতে হবে। এখন দেখুন, কয়েকদিন আগে ব্যাংক কলোনিতে ডাকাতি হয়েছে, সেখানে একদম দিনের বেলা জুমার নামাজের আগে সেখানে ব্যাংক কলোনিতে জ্বলন্ত বাসে ডাকাতি করেছে ডাকাতরা। যারা বাধা দিতে গিয়েছে তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তাদের অনেকে আহত হয়েছে। পরবর্তীতে তারা কিন্তু তাকে ধরতে পারেনি। তাহলে নাগরিকরা নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে কিভাবে আসলে এই কাজটা করতে পারে? একদমই তাই। মানে এটা হচ্ছে আমি যেটা বলছিলাম প্রথমে, যে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ মানে স্বাধীন হয়েছে, কিন্তু দেশ, আমরা আসলে দেশ আকারেই আছি এখনো, আমরা এখনো রাষ্ট্র হতে পারিনি। কারণ রাষ্ট্র প্রথমে আপনি নাগরিককে সম্পৃক্ত করবেন সেটা তো পরে, কিন্তু আপনার নাগরিক হিসেবে আপনার ডিগনিটি লাগবে প্রথমে, আপনার নিরাপত্তা লাগবে, আপনার মৌলিক যে আপনার যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, বাংলাদেশের আপনি চিকিৎসার কথাও যদি বলেন এবং শিক্ষার কথাও যদি বলেন, এটা তো একটা মানে বেসিক নিড হওয়ার কথা, বেসিক বিষয় হওয়ার কথা, যেটা রাষ্ট্র তাদের আসলে মানে
ইয়ে করবে, রাষ্ট্রই সেটা ফ্যাসিলিটেট করবে, এবং সেটার জন্য কারো অর্থনৈতিক বাধা মানে গুরুত্বপূর্ণ হওয়ার কথা না। একজন মানুষ মানে নাগরিক হিসেবে তার যে অধিকারগুলো সেগুলো চাওয়ার আগে তো তাকে আসলে রাষ্ট্র নিরাপত্তা দিবে। তারপরে তো রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তারা নিজেদের সম্পৃক্ত করবে, নিজেদের অধিকার নিয়ে কথা বলবে, নিজেদের নানান ধরনের অধিকার নিয়ে কথা বলবে। কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আসলে কখনো পারফর্মই করতে পারেনি, কারণ বাংলাদেশের যেই সিস্টেমগুলো আমাদের গত 15 বছরে অন্তত আমরা যারা একদম দেখতে পেয়েছি মানে কাছ থেকে, গত 15 বছরে আমরা দেখেছি প্রত্যেকটা পুরোটাই সিস্টেম সবকিছুই ডিসফাংশনাল। আপনি ভাই বললেন যে দুর্নীতি, একটা সিস্টেম ফাংশনাল ছিল, একটা দুর্নীতি হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। একদম এটাতেই আমি আসছিলাম যে বাংলাদেশের দুর্নীতি শুধু ইনস্টিটিউশনালাইজ হয়েছে, বাকি সব মানে সিস্টেম আসলে ভেঙে গেছে। সুতরাং এই ধরনের ভগ্ন একটা সিস্টেম, এই যে দেখেন এখন আমিও বলছি যে সরকারের প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, নানানভাবে সরকারের দিকে আসলে আঙুল তোলা হচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এটাও কিন্তু একটা ব্যাপার যে ডক্টর ইউনূস সাহেব উনিও বলছেন বারবার যে আসলে আমরা যে বাংলাদেশটাকে দেখতে চাই সেই বাংলাদেশে যে আসলে একটা আমূল সংস্কার দরকার, এই সংস্কারের জন্য কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ভূমিকা রাখতে হবে। কারণ এই যে একটা ডিসফাংশনাল মানে সিস্টেম, এই সিস্টেমটাকে তো প্রথমে একটা নিউট্রালাইজ জায়গায় আনতে হবে, তারপরে এটা ওয়ার্ক করা শুরু করবে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় সংস্কারটা ধরেন আপনি সংস্কারের কথা বলছেন, মানুষ নিরাপত্তার কথা বলছে। এখন আপনি সংস্কার এবং নির্বাচন নিয়ে অনেক আলাপ হয়েছে, কিন্তু সংস্কার এবং নিরাপত্তা দুটো একসাথে কিভাবে চলবে? আগে তো নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর না মানুষকে আপনি সংস্কারের পক্ষে আনতে পারবেন। একদম। এবং আমার মনে হয় যে এটা আসলে আগে পরে না, আমি এটা যেভাবে দেখি এটা প্যারালালি চলবে, কারণ এই নিরাপত্তা ব্যবস্থা এটাও সংস্কারের একটা অংশ। সুতরাং আপনি যখন আপনি যদি দুর্নীতি দমনের কথা বলেন, পুলিশের মধ্যেকার সংস্কারের কথা বলেন, এটাও তো ইন্টার রিলেটেড। ভাই যেটা বললেন যে দুর্নীতি দমন তো প্রথমে পুলিশ থেকে শুরু করা উচিত, এটাও তো একটা ব্যাপার। সুতরাং এই সংস্কার এবং জননিরাপত্তা তো একটা বেসিক ব্যাপার। এটা তো আপনার এনশিওর করতেই হবে রাষ্ট্রের নাগরিক সম্মান দিতে গেলে নাগরিকের এই অধিকারটুকু তো আপনার নিশ্চিত করতে হবে, এবং রাষ্ট্র হিসেবে এটা আপনার দায়িত্ব, আপনার জনগণকে নিরাপত্তা দিবেন। জনগণ, আমি বের হলে আজকে আমি একটা ছিনতাইয়ের ঘটনার মধ্যে পড়বো, আমি কালকে বের হলে ছুরিকাঘাত খাবো, এইটা তো আসলে কোনো রাষ্ট্র হতে পারে না। এটা রাষ্ট্রের বেসিক দায়িত্ব একটা নাগরিককে এই বিষয়ে মানে নিরাপত্তা দেওয়ার জন্য। তবে এটার পরে যেটা করতে হবে যে নাগরিককে রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে বিভিন্ন বিষয়ে সেখানে আসলে ইনভলভ করতে হবে। যে আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে, আপনার কাছে আসলে ফেরার সুযোগ পাবো না। আপনি যদি একটু এক বাক্যে বলতেন, আপনি পুরো অনেক কথাই বলেছেন, কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আসলে এই মুহূর্তে প্রায়োরিটি বেসিসে কি করা উচিত? আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের নাগরিকের জায়গা থেকে, যেহেতু রাষ্ট্র আমাদের সেই নিরাপত্তাটা দিতে পারেনি, সেই জায়গা থেকে নাগরিকের জায়গা থেকে আমি বলবো যে তাদেরও আসলে তারা যেভাবে করে ভ্যানগার্ড হয়ে নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে তুলে নিতে হয়েছে সেটাও তাদের করতে হবে। এবং রাষ্ট্রের পক্ষ থেকেও যে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা যিনি বলেছেন, তো উনি যেটা বলেছেন যে আজকে সন্ধ্যা থেকেই আমরা হয়তো এটা একটা ফল পাওয়া শুরু করবো, সেটার ব্যাপারে আমি আশাবাদীও থাকতে চাই। অনেক ধন্যবাদ মনিরা শাবিন আপনাকে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আমাদের কাছে সময় আছে আর 1 মিনিট। আপনার কাছে জানতে চাই, এখনো প্রায় 1384টি অস্ত্র অপরাধীদের হাতে রয়েছে, যেগুলো নাকি লুট করা হয়েছিল থানা থেকে, এবং লুটের সাথে জড়িত ছিল সবাই, এবং সেই লুট করা অস্ত্র দিয়ে ছিনতাই করা হয়েছে, এরকম ছিনতাইকারীকে ধরাও হয়েছে। তো এই অস্ত্র উদ্ধার না করে এই মুহূর্তে আসলে কি করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? এর মধ্যে আশা করছি আমার বাড়ি থেকে একটা অস্ত্র লুট হয়েছিল, আশা করি ওই সংখ্যার মধ্যে ও অস্ত্র থাকবে, কিন্তু সেটা এখনো পাইনি। দেখেন, বর্তমানে যে পরিস্থিতি চলতেছে একদম শেষ মিনিট, তো আসলে বর্তমানে যেই সরকার আছেন এদের একটা কমিউনিকেশন গ্যাপ আছেন, অ্যান্ড দ্য ইয়াং জেনারেশনস আর কামিং টু দ্য পলিটিক্স, ওয়েলকাম, বাট ইটস নট সো ইজি। এটার মধ্যে আরও অনেক কিছু আছে, দেশ আছে, রাষ্ট্র আছে, সংস্কার আছে, রাষ্ট্রেরও দায়িত্ব আছে, দেশেরও দায়িত্ব আছে, সার্বভৌমত্ব আছে, সব কিছু আছে, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এবং সব কিছু মিনিমাইজ করা যাওয়া সম্ভব একটা জায়গা থেকে শুরু করতে গিয়ে। সেই জায়গা থেকে শুরু করার একমাত্র উপায় হচ্ছে যে জাতীয় নির্বাচন, কারণ রাজনীতি দিয়েই রাজনীতিবিদদেরকে। অনেক ধন্যবাদ সৈয়দ ইজাজ কবির ভাই আপনাকে, এবং আপনার মধ্য দিয়ে যেটা আমরা সর্বশেষ কথা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে আসলে একটা নিরাপত্তা নিশ্চিত করা শুরু করা যেতে পারে, এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে কোনোভাবেই হোক জনগণের নিরাপত্তা প্রয়োজন, এবং যে দাবি দেওয়ার ফুলঝুরি আমরা দেখছি সেই দাবি দেওয়ার ফুলঝুরিগুলো আসলে রাষ্ট্রের ধরার এখনই সময়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।